হ্যালো ডিয়ার জব এসপিরেন্টস, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন নতুন আরেকটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে এই টপিক থেকে কি কি কোশ্চেন আসতে পারে আমরা তোমাদের বলে দেব। কি টপিকটা হচ্ছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। তোমরা সবাই জানো মার্চ মাসে 2024-এ এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নিয়ে মানে এই অ্যাক্টের আওতায় সিটিজেনশিপ দেবে সেন্ট্রাল গভর্নমেন্ট বা বিভিন্ন স্টেট। এই রকম প্রচুর জিনিস কিন্তু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে কিন্তু ভাইরাল হয়েছিল। এটা নিয়ে আমরা ডেডিকেটেড 2-3টে ভিডিও বানিয়েছিলাম তোমাদেরকে। ডেডিকেটেড কি কি লাগবে ডকুমেন্টস, পুরো প্রসিজার কি করে অ্যাপ্লাই করবে সবকিছু কিন্তু আমরা বলে দিয়েছিলাম। এখন রিসেন্টলি যেহেতু ত্রিপুরা অ্যাসেম্বলি সেশন গেছে, তো সেটা সেই সেশনে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নিয়ে কথা উঠেছে। সো আমরা ভাবলাম তোমাদের, যেহেতু এটা ইন্ডিয়ান পলিটির ক্লাস শেষের কিছু টপিকস পড়াচ্ছি, তার জন্য এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট থেকে কি কি প্রশ্ন তোমাদের আগামী দিনে পরীক্ষায় আসতে পারে, যেহেতু এটা খুবই ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সের টপিক, তাই আমরা তোমাদের সবগুলো আমরা বলে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, ভেরি ভেরি সুপার ইম্পর্টেন্ট টপিক এটা। কারণ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অলরেডি কিন্তু আসামেই 300-র ওপরে যেই মানুষদের এই অ্যাক্টের আওতায় কিন্তু সিটিজেনশিপ কিন্তু দেওয়া হয়েছে, বা ওনারা কিন্তু অ্যাপ্লিকেশন করেছিলেন অ্যাজ অফ মে 2024। সো এগুলোর এখন আপডেট কি, ত্রিপুরার আপডেট কি, ত্রিপুরাতে কয়জনকে সিটিজেনশিপ দেওয়া হলো, আর বেসিক এটা থেকে তোমাদের আপকামিং পরীক্ষায় কি কি প্রশ্ন আসতে পারে সবকিছু আমরা এই ভিডিওতে দেখবো। ঠিক আছে, মনে রাখবে এই ক্লাসটা তোমাদের আপকামিং টিপিএসসি কম্বাইন্ড 3 এক্সাম, ত্রিপুরা হাইকোর্টের গ্রুপ ডি কুক, এলডিসি পিএ, জেআরবিটি2, এসএসসি জিডি, সিএচএসএল এমটিএস, স্টেনোগ্রাফার, রেলওয়ে এনটিপিসি এসিস্ট্যান্ট লোকো পাইলট, গ্রুপ ডি ত্রিপুরা ইউনিভার্সিটি নন টিচিং স্টাফের এলডিসি এমটিএস কুক, তাছাড়া আগরতলা ডেন্টাল কলেজ, সমস্ত আপকামিং ত্রিপুরা সরকারি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। ম্যাক্সিমাম শেয়ার করে দিও এই ভিডিও লিঙ্কটা বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে। সবাই যারা বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে, এই ভিডিওটা দেখে নিজেদের প্রিপারেশনটা যাতে বুস্ট করে নিতে পারে। ঠিক আছে, চলো শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যদি এমন স্টুডেন্ট হও যাদের ত্রিপুরা সংক্রান্ত রেগুলার, সরকারি, ফিক্সড পে, প্রাইভেট, কন্ট্রাকচুয়াল চাকরির জেনুইন আপডেট ইনফরমেশন লাগবে, বা এই চাকরিগুলো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস লাগবে, বা লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, এই সমস্ত ট্রেন্ডিং টপিকস নিয়ে ইজি ওয়েতে জানার তোমাদের ইন্টারেস্ট আছে, দেন ইউ আর দ্য রাইট প্ল্যাটফর্ম। তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইনটা এক্ষুনি সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই, তোমাদের ছিল তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা শুরু করার আগে অল্প একটু সময় নেব। তোমাদের আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সাম, যেমন টিপিএসসি কম্বাইন্ড 3 ইলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর, আরেকটা সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের রিক্রুটমেন্ট আসছে, ইউথ অর্গানাইজার, তারপর ফিশারি অফিসার, তারপর ত্রিপুরা হাইকোর্টের কুক, এলডিসি পিএ, ড্রাইভার, গ্রুপ ডি, ত্রিপুরা ইউনিভার্সিটি নন টিচিং স্টাফের রিক্রুটমেন্ট, এসএসসি, রেলওয়ে, সফটওয়্যার, টিআরএলএম, জেআরবিটি2, তহসিলদার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর, কনস্টেবল, সমস্ত আপকামিং সরকারি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য আমাদের কাছে আছে ফুল সিলেবাস কমপ্লিট নোটস, যেগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। এবার আমরা শুরু করছি। তোমরা একটা খাতা কলম নিয়ে বসো, মোবাইল বা ল্যাপটপ যেটা দিয়ে দেখছো ফুল স্ক্রিন করে রোটেট করে নাও, ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো লিখবে, তাহলে পরীক্ষার সময় তোমাদের রিভিশন দিতে সুবিধা হবে। সো একটা গুরুত্বপূর্ণ আপডেট দেখে নাও, যেটা রিসেন্টলি যে শীতকালীন অধিবেশন গেছে ত্রিপুরা অ্যাসেম্বলিতে, ওখানে কিন্তু কোশ্চেন করা হয়েছে রুলিং পার্টির লিডার্সদের যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটা 2019-এ যেটা মডিফাই করা হয়েছে, যেখানে 11 বছর ইন্ডিয়ায় থাকতে হবে যেটা কথা ছিল, সেটাকে কমিয়ে 6 বছর ইন্ডিয়াতে থাকলেই, একটা পিরিয়ডের মধ্যে ইন্ডিয়াতে ঢুকলেই সিটিজেনশিপ দেওয়ার কথা বলা হয়েছে টু দ্য ফলোয়িং রিলিজিয়াস কমিউনিটিস: হিন্দু, শিখ, বুদ্ধিস্ট, জৈন, পার্সিস আর খ্রিস্টানস, 3টে দেশ থেকে। ঠিক আছে, সো এগুলো তোমাদের, সো সেই অ্যাক্টের আন্ডারে কি ত্রিপুরায় কাউকে সিটিজেনশিপ দেওয়া হয়েছে? এই কোশ্চেনটাই কিন্তু করা হয়েছিল অ্যাসেম্বলিতে, যেটার আনসার দিয়েছেন আমাদের অনারেবল সিএম ডক্টর মানিক সাহা। সো এই সংক্রান্ত একটা ইম্পর্টেন্ট আর্টিকেল উঠে এসেছিল একটা লিডিং নিউজ পেপারে। সো আমরা এই আর্টিকেলটা ভাবলাম যেদিন পড়াবো তোমাদের সাথে শেয়ার করব। কি লিখেছে দেখে রাখো। সিএএ মানে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, নো অ্যাপ্লিকেশন ফর সিটিজেনশিপ।
The government of Tripura did not receive any application for new citizenship under Citizenship Amendment Act 2019. এটা একটা বড় আপডেট, মনে রাখবে। রুলিং গভর্নমেন্টের যিনি চিফ, মানে তোমরা বলতে পারো ক্যাবিনেটের যিনি হেড, অনারেবল সিএম ডক্টর মানিক শাহ, উনি কোশ্চেনের জবাবে এটাই বলেছেন যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের আওতায় 2019-এ অ্যামেন্ড করা নতুন রুলসে যে একটা 2024-এর মার্চ থেকে নোটিফাই করা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার দ্বারা, সেই অ্যাক্টের আন্ডারে এখন পর্যন্ত নাকি ত্রিপুরায় কাউকে সিটিজেনশিপ দেওয়া হয়নি। এই রকম উত্তরই কিন্তু বিধানসভার সেশন থেকে কিন্তু পাওয়া গেছে। দ্য অ্যাক্ট কেম ইনটু ফোর্স ইন দ্য স্টেট অফ ত্রিপুরা অন January 10, 2020. Chief Minister Dr. Manik Shah said in a written response to an unstarred question jointly submitted by Congress MLA Sri Sudip Rai Bormon and TMP MLA Sri Ranjit Debbarma. As per the Act, district level committees for receiving application and processing them were constituted, but no application has so far been received. ডিস্ট্রিক্ট কমিটিও বানানো হয়ে গেছিল ত্রিপুরায়, যেটা আপডেট আমরা দিয়েছিলাম। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে যদি কোনো অ্যাপ্লিকেশন আসে সেগুলো প্রসেসিং করার জন্য অ্যাজ পার দ্য রুলস, কিন্তু কোনো মানুষ থেকে এই নতুন রুলসের আন্ডারে ভারতের নাগরিকত্ব পাওয়ার কোনো অ্যাপ্লিকেশন ত্রিপুরায় পাওয়া এখন পর্যন্ত পাওয়া যায়নি বা কেউ জমা দেয়নি। এটাই কিন্তু লেটেস্ট আপডেট। সো এই আপডেটটা যেহেতু উঠে এসছে, তাই তোমরা যেহেতু চাকরির অ্যাসপিরেন্ট, তোমাদের জেনে রাখতে হবে যে কি কি প্রশ্ন এখান থেকে তোমাদের আসতে পারে, ঠিক আছে? তো জেনে রাখবে রিসেন্টলি মার্চ মাসে এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019, কেন এটা আগেও ছিল, এটাকে সংশোধন করা হয়েছে, তার জন্য বলা হয়েছে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, ঠিক আছে? তার জন্য কি বলা হয়েছে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট? বেসিক্যালি সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট যেটা 1955-এ যেটা এসেছিল, সেটার মধ্যে কিছু জিনিসকে মডিফাই করা হয়েছে, তার জন্য মডিফাই করে রিভাইজ করা হয়েছে, রিভাইজ করে রুলসগুলো কিছুটা পাল্টানো হয়েছে, কিছুটা রিল্যাক্স দেওয়া হয়েছে, কিছুটা রিল্যাক্সেশন দেওয়া হয়েছে প্রপার ডকুমেন্টস যাদের আছে ওদের জন্য, ফ্রম পার্টিকুলার রিলিজিয়াস কমিউনিটিস। তার জন্য এটাকে বলে নাগরিকত্ব সংশোধনী আইন 2019, যেটার ব্যাপারে সেন্ট্রাল গভর্নমেন্ট নোটিফাই করেছে মার্চ মাস 2024। তারপরে থেকে কিন্তু কাজ শুরু হয়ে গেছিল, আর মে মাসে এটা জানা গেছে যে অনারেবল ইউনিয়ন হোম মিনিস্টার শ্রী অমিত শাহজি উনি কিন্তু 300 জনের ওপরে মানুষদেরকে এই নাগরিকত্ব সংশোধনী আইনের আওতায় সিটিজেনশিপ দিয়েছে। এমনকি 250-র ওপরে অ্যাপ্লিকেন্টস ছিল আসামেই, ঠিক আছে? আসামেই কিন্তু 250-র ওপরে অ্যাপ্লিকেন্টস কিন্তু ছিল, ঠিক আছে? মনে রাখবে এই যে আইনটা ভারতের নাগরিকত্ব দেয় রিলিজিয়াস মাইনরিটিসদেরকে, যারা রিলিজিয়াস মানে বিভিন্ন ধর্ম যারা ফলো করে। কোন কোন ধর্মের মানুষদের? শিখ ধর্ম আছে, বৌদ্ধ ধর্ম আছে, হিন্দু ধর্ম আছে, বা যারা পার্সি আছে, বা খ্রিস্টান ধর্ম যারা অবলম্বন করে, এই ধর্মগুলোর মধ্যে except the মুসলিম কমিউনিটিস, যারা নিজেদের দেশে বিভিন্ন অত্যাচারের শিকার বা টর্চারের শিকার। কোন কোন দেশের? পাকিস্তান, বাংলাদেশ আর আফগানিস্তানে। এরা যদি মিনিমাম 6 বছর যদি ভারতে থাকে, এটাই সংশোধন করা হয়েছে 2019-এ। আর কিছু ডকুমেন্টস ওনারা অ্যাজ এ প্রুফ, ওনাদের এন্ট্রিটা যে ওরা পারসিকিউশন ফেস করে ইন্ডিয়াতে এসছে, সেই সংক্রান্ত কোনো ডকুমেন্ট যেগুলো বলা আছে, সেই ডকুমেন্টসগুলো যদি ওনারা শো করতে পারেন, ফর্মটা ফিল আপ করতে 50 টাকা লাগে, অনলাইনের মাধ্যমে ফর্মটা ফিল আপ করতে হয়, তারপর ডিস্ট্রিক্ট লেভেল কমিটিসগুলো রিসিভ করে, তারপর প্রসেসিং হয়। তো এই একটা এটাই বলছে যে ওনারা যদি প্রুফটা দিতে পারেন, তাহলে ওনাদেরকে এই অ্যাক্টের আন্ডারে মানা হবে ইন্ডিয়ান সিটিজেন, মানে ওদেরকে সিটিজেনশিপ দেওয়া হবে, ঠিক আছে? এই অ্যাক্টটা কিন্তু অ্যামেন্ড করেছে, সংশোধন করেছে 1955-এর অরিজিনাল সিটিজেনশিপ অ্যাক্টটাকে সংশোধন করে 11 বছরের ক্রাইটেরিয়াটাকে 6 বছর, মানে অ্যাটলিস্ট 6 বছর থাকতে হবে। আগে ছিল অ্যাটলিস্ট 11 বছর থাকতে হবে, ঠিক আছে? এটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে। আর মনে রাখবে 31শে ডিসেম্বর 2014, 24 না 2014, 31শে ডিসেম্বর 2014-র মধ্যে এই রিলিজিয়াস কমিউনিটিসের যারা ভারতে এসছে, ওদের দেশে রিলিজিয়াস বিভিন্ন টর্চার বা অত্যাচার সহ্য করে, যাদের কাছে ডকুমেন্ট রিলেটেড প্রুফস আছে,
মানে যারা ইন্ডিয়াতে এন্ট্রি করেছে অন অর বিফোর 31 ডিসেম্বর 2014, ওরাই অনলাইনে ইন্ডিয়ান সিটিজেনশিপ অনলাইন বলে একটা পোর্টাল আছে, ওটার মাধ্যমে ওনারা অ্যাপ্লাই করতে পারবেন ভারতের নাগরিকত্ব পাওয়ার জন্য। ঠিক আছে। আর এই সিএএ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019 এটাই বলে যে এই যে 6টা রিলিজিয়াস কমিউনিটি আছে, যেমন হিন্দু, শিখ, বুদ্ধিস্ট, জৈন, পার্সিস, খ্রিস্টানস, এদেরকে যেই অ্যাক্ট আছে মানে ফরেনার্স অ্যাক্ট 1946 আর পাসপোর্ট অ্যাক্ট 1920 যেটা ইন্ডিয়াতে আছে, এই অ্যাক্টগুলোর আওতায় এরা যদি প্রপার ডকুমেন্টেড প্রুফ দেখাতে পারে আর ওনারা যদি এই দেশগুলো থেকে হয় মানে পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, তাহলে এই অ্যাক্টগুলোর আওতায়, একটা কি ফরেনার্স অ্যাক্ট 1946, পাসপোর্ট অ্যাক্ট 1920, এদের কোনো অ্যারেস্ট হবে না। ঠিক আছে, কোনো ক্রিমিনাল কেস এদের নামে রেজিস্টার হবে না, এটা এই একটা কিন্তু বলে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর মনে রাখবে 4টে ওয়ে আছে, 4টে পথ আছে যেগুলোর হিসেবে একজনকে ভারতের নাগরিকত্ব দেওয়া যায়। ঠিক আছে, একটা হচ্ছে বাই বার্থ, একটা হচ্ছে বাই বার্থ, একটা হচ্ছে বাই ডিসেন্ট, একটা হচ্ছে বাই রেজিস্ট্রেশন, আর একটা হচ্ছে ন্যাচারালাইজেশন। একটা হচ্ছে বাই বার্থ, একটা হচ্ছে ডিসেন্ট, একটা হচ্ছে রেজিস্ট্রেশন, একটা হচ্ছে ন্যাচারালাইজেশন। ঠিক আছে, এই প্রভিশনসগুলো লেখা আছে 1955 এর অরিজিনাল সিটিজেনশিপ অ্যাক্টে। ঠিক আছে, এই অ্যাক্টটা বেসিক্যালি ডিসেম্বর 2019-এ এসেছিল। এটা ফোর্স মানে ইট কেম ইনটু ফোর্স, মানে এটা বেসিক্যালি মানে এফেক্টিভ হয়েছে ফ্রম 10th জানুয়ারি 2020, কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট এর রুলসগুলো, মডিফাইড রুলসগুলো নোটিফাই করেছে 2024-এ, যার ফলে নতুন রুলসে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের আন্ডারে নাগরিকত্ব দেওয়ার কাজ কিন্তু 24 থেকে কিন্তু শুরু হয়েছে, যেটা আমরা মে মাসে দেখেছি 300-র ওপরে মানুষদেরকে সিএএ অ্যাক্টের আন্ডারে ভারতের নাগরিকত্ব কিন্তু দেওয়া হয়েছিল। আরেকটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের আন্ডারে যে ভারতের নাগরিকত্ব দেওয়া হয়, কনস্টিটিউশনের 6th শিডিউল এরিয়াসে যে এরিয়াসগুলো আছে ইনক্লুডিং ত্রিপুরা টিটিএডিসি, ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের আন্ডারে যে এরিয়াটা আছে, ওই এরিয়াতে যদি কেউ থেকে থাকে, ওই এরিয়ার মধ্যে সেই অ্যাক্টের রুলসগুলো লাগু হবে না। 6th শিডিউল এরিয়াস আর ইনার লাইন পারমিট যে স্টেটগুলোতে ঢুকতে লাগে সেই স্টেটগুলোতে, এটা নিয়ে আমরা আসছি। ঠিক আছে, কি কি রুলস আছে, যেমন বাই বার্থ যে রুলসগুলো আছে যেগুলো 1955-এর অ্যাক্টে লেখা আছে, মানে যদি কোনো মানুষ থাকে যে 26 জানুয়ারি 1950 26 জানুয়ারির মানে কি বলবো ওই দিন বা তারপরে, কিন্তু 1987-এর 1 জুলাইয়ের আগে বর্ন হয়েছে, ঠিক আছে, ইন্ডিয়াতে, তাহলে বাই বার্থ হি ইজ দ্য সিটিজেন অফ ইন্ডিয়া। ঠিক আছে, এই রকম বিভিন্ন যেগুলো রুলস আছে এগুলো তোমাদের এত জানার দরকার নেই। যেমন আরেকটা রুলস আছে রেজিস্ট্রেশনের একটা রুলস আছে, যেমন কোনো মানুষ যে নাকি ইন্ডিয়ান অরিজিন, যে নাকি 7 বছর ইন্ডিয়াতে থেকেছে, রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করার আগে সিটিজেনশিপ কিন্তু রেজিস্ট্রেশনেও কিন্তু অ্যাকোয়ার করা যায়। ঠিক আছে, 7 বছর ইন্ডিয়াতে থেকেছে রেজিস্ট্রেশন অ্যাপ্লাই করার আগে, বা কোনো মানুষ যে নাকি অরিজিনালি ইন্ডিয়ান অরিজিনের, ঠিক আছে, মানে কি বলবো, মানে অন্যান্য দেশে যে থেকেছে, আনডিভাইডেড ইন্ডিয়া যখন ছিল ওই দেশগুলোতে থেকেছে, কিন্তু বেসিক্যালি হি ইজ এ পার্সন ফ্রম ইন্ডিয়ান অরিজিন, বা এমন কোনো মানুষ যে নাকি একজন ভারতীয়কে বিয়ে করেছে, ম্যারিড টু অ্যান ইন্ডিয়ান সিটিজেন, যে নাকি বিয়ে করে 7 বছর থাকছে, এগুলো হচ্ছে বাই রেজিস্ট্রেশন সিটিজেনশিপ নেওয়া যায় অ্যাজ পার দ্য সিটিজেনশিপ অ্যাক্ট 1955। আরেকটা আছে কি বাই ডিসেন্টেও সিটিজেনশিপ নেওয়া যায়, মানে যদি কোনো মানুষ ইন্ডিয়ার বাইরে জানুয়ারি মানে 26 1950-এর সময় বা তারপরে, ঠিক আছে, তারপরে মানে কি বলবো, ওর যদি বাবা বা মা, ফাদার বা মাদার যদি ইন্ডিয়ান হয়ে থাকে বাই বার্থ যদি ইন্ডিয়ান হয়ে থাকে, কিন্তু ও ইন্ডিয়ার বাইরে জন্মগ্রহণ করেছে, তাহলেও কিন্তু বাই ডিসেন্ট হি ইজ এলিজিবল টু বি কনসিডার্ড এজ এ সিটিজেন অফ ইন্ডিয়া। এমন বিভিন্ন প্রসিজার আছে। যেমন আরেকটা আছে বাই ন্যাচারালাইজেশন, মানে একটা মানুষ সিটিজেনশিপ অ্যাকোয়ার করতে পারবে ন্যাচারালাইজেশনের দ্বারা,
যদি ও ইন্ডিয়াতে অ্যাটলিস্ট 12 বছর যদি থাকে, এটা অ্যাকর্ডিং টু 1955-এর রুলস, যেটা পরবর্তী সময়ে 2019-এ যেটা এখন চালু আছে, এই 12 বছর থেকে এসেছিল 11 বছর, এখন এসছে 6 বছর। জাস্ট 6 বছর থাকতে হবে হিন্দু, শিখ, বুদ্ধিস্ট, জৈন, পার্সি আর খ্রিস্টান মানে ধর্ম যারা অবলম্বন করে সেই মানুষদের, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ। আর প্রুফ দেখাতে হবে যে ওরা ওই দেশের, প্লাস এদের মানে ওরা রিলিজিয়াস বিভিন্ন টর্চার সহ্য করে ওখান থেকে পালিয়ে টর্চার থেকে বাঁচার জন্য ইন্ডিয়াতে এসছে, নন মুসলিম যারা আছে ওরা। ঠিক আছে, মনে রাখবে 1955-এর যে অরিজিনাল একটা, ওটাতে কিন্তু ডুয়েল সিটিজেনশিপ বা ডুয়েল ন্যাশনালিটির কথা কিন্তু মেনশন নেই। ঠিক আছে, মানে এটার মধ্যে শুধু মেনশন আছে 4টা ক্যাটাগরি: বার্থ, ডিসেন্ট, রেজিস্ট্রেশন আর ন্যাচারালাইজেশন। এটা বেসিক্যালি কি আমরা তোমাদের অলরেডি বলে দিয়েছি। ঠিক আছে, মনে রাখবে গভর্নমেন্ট কিন্তু আগেও স্টেপ নিয়েছিল রিফিউজির যে ক্রাইসিসটা ওটা অ্যাড্রেস করার জন্য। ঠিক আছে, 2004-এও এই 1955-এর একটা অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল, আবার নোটিফিকেশন এসে 2014, 15, 16, 18 এগুলো সব অ্যামেন্ডমেন্ট করা হয়েছে। ফাইনালি 2019-এর অ্যামেন্ডমেন্ট একটা 2020-এ মানে ফোর্সে এসছে, মানে এটা লাগু হওয়া শুরু হয়েছে। কিন্তু 2024-এ মডিফাইড রুলসগুলো অ্যানাউন্স করেছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, যে এই দিন থেকেই চালু হবে। ফাইনালি 24-এর মার্চ মাসের পরের থেকে শুরু হয়েছে। মে মাসেই 300 জনের ওপরে মানুষদেরকে আন্ডার দ্য নিউ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019 সিটিজেনশিপ কিন্তু দেওয়া হয়েছে। ঠিক আছে, মনে রাখবে এই সিটিজেনশিপ অ্যাক্ট যে 1955-এর যে অ্যাক্টটা আছে সেটার আন্ডারে আছে সেকশন 6B আছে। মানে কি বলবো, মানে এই সিটিজেনশিপ অ্যাক্ট 1955-এর সেকশন বির যে প্রভিশনসগুলো আছে সেই প্রভিশনসগুলো মেনেই অ্যাপ্লিকেশন প্রসেসটা কিন্তু করা হয়েছে ফর সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019। মনে রাখবে অ্যাপ্লিক্যান্টস যারা, এদেরকে প্রুফ করতে হবে কান্ট্রি অফ অরিজিন, মানে বেসিক্যালি ওরা কোথা থেকে এসছে, ওদের ধর্ম, রিলিজিয়ান, আর কবে ইন্ডিয়াতে এসছে, ডেট অফ এন্ট্রি টু ইন্ডিয়া। ঠিক আছে, আর আরেকটা জিনিস যে কোনো ইন্ডিয়ার ভাষার ওদের নলেজ থাকতে হবে, যাতে করে ওরা ইন্ডিয়ান সিটিজেনশিপ পেতে পারে, বা ইন্ডিয়ান সিটিজেন হিসেবে যাতে এরা, মানে সেই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের আন্ডারে যাতে এদেরকে যাতে সিটিজেন অফ ইন্ডিয়া হিসেবে যাতে গণ্য করা যায়। ঠিক আছে, 20টার মতো ডকুমেন্টস আছে যেগুলো ওদের লাগবে। ঠিক আছে, অ্যাজ এ প্রুফ অফ এন্ট্রি টু ইন্ডিয়া। যেমন এটা আমরা নেক্সট স্লাইডে দেখছি, এখানে দেখে রাখো একটা ফ্লো চার্ট দিয়ে বোঝানো হয়েছে। এনপিআর মানে হচ্ছে ন্যাশনাল পপুলেশন রেজিস্টার, এনআরসি যেটা আসামের মধ্যে অনেকবার কথা ওঠে, এটা হচ্ছে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স। এই এনআরসি হচ্ছে বেসিক্যালি ইললিগাল ইমিগ্রেন্টসদের, যেই মানে ইললিগাল ইমিগ্রেন্টস দোজ হু আর রিসাইডিং ইন ইন্ডিয়া, এদেরকে আইডেন্টিফাই করার জন্য। এনপিআর হচ্ছে ন্যাশনাল পপুলেশন রেজিস্টার, সিএএ হচ্ছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। এখানে একটা ফ্লো চার্ট দিয়ে বুঝিয়েছে, এনপিআর গিভস গভর্নমেন্ট পাওয়ার টু লেভেল ইউ ডাউটফুল সিটিজেন অন আরবিট্রারি পসিবলি কমিউনাল বেসিস। মানে আর ইউ এ ডাউটফুল সিটিজেন, ইয়েস। আর ইউ এ মুসলিম, নো হলে একটা, ইয়েস হলে একটা। কারণ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019 নিয়ে অনেক ক্রিটিসিজম উঠেছিল যে আর্টিকেল নাম্বার 14 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, ভারতীয় সংবিধানের যে 14 নম্বর আর্টিকেল আছে সেটা বলে রাইট টু ইকুয়ালিটি বিফোর ল। কিন্তু এটার মধ্যে দেখা গেছে ধর্মকে পার্টিকুলারলি কিন্তু বাদ দিয়ে, যেমন মুসলিম ধর্মাবলম্বীদের বাদ দিয়ে এখানে কিন্তু করা হয়েছে কিছু কিছু ধর্ম। ঠিক আছে, হিন্দু, মানে বুদ্ধিস্ট, শিখ, পার্সিস, খ্রিস্টান, পার্টিকুলার কিছু ধর্মের কথা বলা হয়েছে। আমরা জানি ইন্ডিয়া কিন্তু সেকুলার কান্ট্রি, সো আর্টিকেল 14 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ভায়োলেট হয়েছে, এটা কিন্তু যারা ক্রিটিসাইজ করছেন ওনারা কিন্তু বলেছিলেন। ঠিক আছে, আবার অনেকে কি করে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টটাকে এনআরসির সাথে কনফিউজ করে দেয়, যেটা নাকি বেসিক্যালি একটা নেশন ওয়াইড এক্সারসাইজ যাতে ইললিগাল ইমিগ্রেন্টসকে যাতে আইডেন্টিফাই করা যায়, স্পেসিফিক্যালি আসামে। কারণ আসামে অনেক বাংলাদেশি ইললিগাল ইমিগ্রেন্টসদের কিন্তু ওখানে আনাগোনার কিন্তু সম্ভাবনা, যেটা আমরা নিউজে প্রায়ই কিন্তু দেখি। ঠিক আছে, বিভিন্ন ডকুমেন্টস আছে, এগুলো মানে কি বলবো, মানে যেগুলো প্রডিউস করতে হবে যেই মানুষরা এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের আন্ডারে সিটিজেনশিপ চাইবেন, যেমন ভিসা। ঠিক আছে, তারপর রেসিডেন্সিয়াল পারমিট, সেন্সাস স্লিপ লাগবে, ড্রাইভিং লাইসেন্স লাগবে, আধার কার্ড, রেশন কার্ড, গভর্নমেন্ট বা কোর্টের লেটার, বার্থ সার্টিফিকেট ইত্যাদি বিভিন্ন জিনিস। ঠিক আছে, বেসিক্যালি কি কি লাগবে, আফগানিস্তান, বাংলাদেশ, পাকিস্তান থেকে হিন্দু, বুদ্ধিস্ট, শিখ, পার্সিস, খ্রিস্টান দ্বারা এসছে ওনারা পাবেন, এটা ক্লিয়ার। এখন ওদের কি কি প্রডিউস করতে হবে ডকুমেন্ট, যখন ওনারা 50 টাকা দিয়ে অ্যাপ্লিকেশনটা ফিল আপ করবেন অনলাইনে, যেটা পরে প্রসেস করবে পার্টিকুলার স্টেট গভর্নমেন্ট। পাসপোর্ট, ওনাদের পাসপোর্ট যেই দেশের সেই দেশের পাসপোর্ট লাগবে।
তারপর রেজিস্ট্রেশন সার্টিফিকেট লাগবে বা রেসিডেন্সিয়াল পারমিট লাগবে, যেগুলো নাকি ইস্যু করা হয় বাই এফআরআরও। এফআরআরও মানে ফরেনার্স রিজিয়নাল রেজিস্ট্রেশন অফিসার বা ফরেনার্স রেজিস্ট্রেশন অফিসার ইন্ডিয়াতে। ঠিক আছে, আর কি কি লাগবে? বার্থ সার্টিফিকেট লাগবে, জন্মগত প্রমাণ লাগবে যে ওই দেশেই ওদের জন্ম। স্কুল সার্টিফিকেট বা শিক্ষার যোগ্যতার কোনো একটা সার্টিফিকেট লাগবে ওই দেশের। ঠিক আছে, তাছাড়া অন্য কোনো আইডেন্টিটি ডকুমেন্ট যেগুলো ওই দেশের সরকার ইস্যু করে, আফগানিস্তান, পাকিস্তান বা বাংলাদেশের, এগুলো হচ্ছে ম্যান্ডেটরি ডকুমেন্ট যেগুলো তোমাদের অবশ্যই জমা দিতে হবে ইফ ইউ ওয়ান্ট টু অ্যাকোয়ার সিটিজেনশিপ আন্ডার দ্য সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019। ঠিক আছে, মনে রাখবে এই অ্যাক্টগুলো ইমপ্লিমেন্ট করার জন্য মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মানে এমএইচএ প্রত্যেকটা স্টেটকে কিন্তু অর্ডার দিয়ে দিয়েছে। ঠিক আছে, প্রত্যেকটা স্টেটকে অর্ডার দিয়ে দিয়েছে ডিস্ট্রিক্ট লেভেল কমিটি বানানোর জন্য, যাতে যারাই অ্যাপ্লাই করবে এদের অ্যাপ্লিকেশনগুলো যাতে তাড়াতাড়ি যাতে প্রসেস করা যায়। মেকানিজমটা কি? বেসিক্যালি মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, ঠিক আছে, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স দায়িত্ব দিয়েছে পোস্টাল ডিপার্টমেন্টকে প্লাস সেন্সাস অফিসিয়ালসকে, ওনারা যাতে এটা ইমপ্লিমেন্টেশনের ব্যাপারটা যাতে দেখেন। মনে রাখবে যারা যারা অ্যাপ্লাই করবে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের আন্ডারে সিটিজেনশিপের জন্য, এদের ব্যাকগ্রাউন্ড চেক করা হবে। ব্যাকগ্রাউন্ড চেক করবে সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি, যেমন ইন্টেলিজেন্স ব্যুরো। ইন্টেলিজেন্স ব্যুরো ব্যাকগ্রাউন্ড কিন্তু চেক করবে। ঠিক আছে, এই ফাইনাল ডিসিশন নেওয়া হবে যে এই অ্যাক্টের আন্ডারে কাউকে সিটিজেনশিপ দেওয়া হবে কিনা, কার দ্বারা? কিছু কমিটির দ্বারা। ঠিক আছে, যেই কমিটিগুলোকে লিড করবে ডাইরেক্টর সেন্সাস অপারেশন, যেই স্টেটের, যেমন ত্রিপুরা স্টেটের যিনি ডাইরেক্টর অফ সেন্সাস অপারেশনে আছেন, উনি হবেন এই কমিটির কি হবেন? হেড বা চেয়ারম্যান হবেন। উনি ডিসাইড করবেন যে এই ওনার অ্যাপ্লিকেশনের যে অ্যাপ্লিকেশনটা উনি করলেন সেটা ইয়েস অর নো ওনাকে দেওয়া যায় কি না। ঠিক আছে, এই কমিটিগুলোকে মানে যে কমিটিগুলো বানানো হবে এই কমিটিগুলোতে বিভিন্ন ডিপার্টমেন্ট ইনক্লুডিং আইবি, পোস্ট মাস্টার জেনারেল, ঠিক আছে, বা যেমন স্টেট বা ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার আর স্টেট গভর্নমেন্ট ডিপার্টমেন্টের যে হোম ডিপার্টমেন্টের অফিসিয়ালসরা, রেলওয়ে ম্যানেজার বা ডিভিশনাল যে রেলওয়ে অফিস আছে ওখানের যিনি ম্যানেজার আছেন উনি, ঠিক আছে, ওনারা কিন্তু এই কমিটির মেম্বার হবেন। যে ডিস্ট্রিক্ট লেভেল কমিটির গুলোর কথা আমরা বলছি, ডিস্ট্রিক্ট লেভেল কমিটি এগুলো কিন্তু ত্রিপুরাতেও বানানো হয়েছে, কিন্তু রিসেন্টলি অ্যাসেম্বলিতে আনসার করা হয়েছে যে কমিটি বানানো হয়েছে কিন্তু কোনো অ্যাপ্লিকেশন কিন্তু পাওয়া যায়নি। ঠিক আছে, এই যে ডিস্ট্রিক্ট লেভেল কমিটিগুলো এগুলোর হেড হন ডিপার্টমেন্ট অফ পোস্ট। ঠিক আছে, মানে ভারতীয় পোস্ট ডাক ডিপার্টমেন্ট অফ পোস্টে যিনি সুপারিনটেন্ডেন্ট উনি কিন্তু হেড করবেন এই ডিস্ট্রিক্ট লেভেল কমিটিগুলো। ঠিক আছে, যে মানে ওনারাই অ্যাপ্লিকেশনসগুলো স্ক্রুটিনি করবে। ঠিক আছে, আর ডিস্ট্রিক্ট কালেক্টরের অফিস থেকে লোকও থাকবেন, যেই মানে ডিস্ট্রিক্ট লেভেল কমিটির যিনি হেড থাকবেন সুপারিনটেন্ডেন্ট অফ দ্য ডিপার্টমেন্ট অফ পোস্ট, ওনাকে অ্যাপ্লিকেশনগুলো স্ক্রুটিনি করার সময় হেল্প করার জন্য। ঠিক আছে, এই যে কমিটিটা বললাম, যে কমিটিগুলো ফাইনালি মানে যেটার হেড থাকবেন ডাইরেক্টর সেন্সাস অপারেশনস, প্লাস আরেকটা কি বললাম ডিস্ট্রিক্ট লেভেল কমিটি, একটা হচ্ছে এম্পাওয়ার্ড কমিটি, একটা হচ্ছে ডিস্ট্রিক্ট লেভেল কমিটি। এই দুই কমিটি মিলে, ঠিক আছে, ঠিক করবে, সেন্টারকে পাঠাবে যে আমরা ওকে বলে দিয়েছি, এবার আপনারা দেখুন। তারপর ব্যাকগ্রাউন্ড চেক করবে সেন্ট্রাল এজেন্সিস লাইক আইবি। সেন্ট্রাল গভর্নমেন্ট গ্রিন সিগন্যাল দিয়ে দিলে স্টেট গভর্নমেন্ট কিন্তু সিটিজেনশিপ দিতে পারবে আন্ডার সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তারপর আর কারোর সমস্যা নেই। এবার এই প্রসেসটাকে ইজি করার জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে ওয়েবসাইট বানিয়ে দিয়েছে। ঠিক আছে, ওয়েবসাইটটার মধ্যে অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে তোমরা। কিন্তু এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে, যারা রিলিজিয়াস পারসিকিউশন বা টর্চার সহ্য করে চলে এসছে, অনেকে তো ডকুমেন্টসও ফেলে দিয়ে চলে এসছে, ওরা কি করে সিটিজেনশিপ পাবে? ঠিক আছে, অনেক এখানে মানে কোশ্চেন উঠেছিল। আবার এখানে একটাও কোশ্চেন উঠেছিল যে শুধুমাত্র মুসলিম কমিউনিটির মানুষদেরকে কেন এক্সক্লুড করা হলো। ঠিক আছে, আবার অনেক আছে যে আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ ছাড়া অনেক দেশে হিন্দু আছে। ঠিক আছে, হিন্দু আছে, বৌদ্ধ ধর্মের মানুষেরা আছে যেনারা নাকি রিলিজিয়াস পারসিকিউশন সহ্য করছে, ওই দেশগুলোকে বাদ দেওয়া কেন হলো? ঠিক আছে, ইন্ডিয়া তো সেকুলার কান্ট্রি, তো সেখানে ধর্মটাকে কেন বেসিস হিসেবে ধরা হলো সিএ ইমপ্লিমেন্টেশনের সময়? এইরকম বিভিন্ন আর্টিকেল 14-এ উঠেছে। আরেকটা উঠেছে কি আসাম অ্যাকর্ড, যেমন তিপ্রাসা অ্যাকর্ড আছে তেমন আসামেও আছে কি আসাম অ্যাকর্ড। ঠিক আছে, কনসার্ন উঠেছিল এটার সাথে যে মানে এই অ্যাকর্ডের হিসাবে আসামে যে ক্রাইটেরিয়াতে সিটিজেনশিপ দেওয়া হয়, সেটার জন্য স্পেসিফিক কাট অফ ডেট আছে। ঠিক আছে, কিন্তু সিএ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে কি বলবো, এখানে একটা ডিফারেন্ট টাইমলাইন ফর গ্র্যান্টিং সিটিজেনশিপ। তার জন্য এই
আসাম অ্যাকর্ডের সাথে সিএএ ইমপ্লিমেন্টেশনের একটা কনফ্লিক্ট হওয়ার কথা, কিন্তু এখনো পর্যন্ত এটার কনফ্লিক্ট হওয়ার আশঙ্কা ছিল, কিন্তু এখন পর্যন্ত কোনো কিছু এমন শোনা যায়নি। কারণ মে মাস 2024 পর্যন্ত হিসেব যে 250-র উপরে অ্যাপ্লিকেশন জমা পড়েছে আসামেই শুধুমাত্র। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এই ছিল সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। এটা অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে, আর ডকুমেন্টস অনেক কিছু লাগবে যেগুলো আমরা বললাম। বেসিক কি কি প্রশ্ন আসতে পারে আমরা বলে দিলাম, এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। ঠিক আছে, সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই ছিল ছোট্ট একটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর থ্যাঙ্কস ফর ওয়াচিং। ম্যাক্সিমাম শেয়ার করে দিও। সবাই যারা কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছে, সবাই যাতে নিজেদের নলেজটাকে এই ভিডিও দেখে যাতে বুস্ট করে নিতে পারে। ঠিক আছে, আর তোমার যদি আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সাম যেমন টিপিএসসি, এসএসসি, রেলওয়ে, ডেন্টাল কলেজ, নাবার্ড, হাইকোর্ট, ব্যাংক, জেআরবিটি2, আরপিএফ, সফটওয়্যার, টিআরএলএম, ত্রিপুরা ইউনিভার্সিটি নন টিচিং স্টাফের রিক্রুটমেন্ট, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, তহসিলদার, ফরেস্ট গার্ড, সমস্ত আপকামিং কম্পিটিটিভ এক্সামের লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর জন্য যদি লাগে ফুল সিলেবাস কমপ্লিট নোটস, তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে। তোমরা আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে, আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমার নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই। তোমাদের চলো তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো। সমস্ত আর্জেন্ট আপডেটের জন্য স্টাডি ইউনিটকে কিন্তু ফলো করতে ভুলো না। আমরা তোমাদের পেছনে সাপোর্ট সিস্টেম আছে, তোমরা সবাই সামনের দিকে এগিয়ে যাও। চলো, হ্যাভ এ নাইস ডে, keep preparing, stay tuned, take care, and bye bye.